লাগেজ নিয়ে মা, আমি, জিৎ অলরেডি বেরিয়ে পড়েছি। পৌঁছে গেলাম হাওড়া স্টেশনে। আমি, জুগনু, মা, জিৎ দেখতে দেখতে আমাদের ট্রেন ডিসপ্লেতে দিয়েও দিয়েছে কখন আসবে। কামরূপ এক্সপ্রেস ঢুকছে স্টেশনে। আমরাও ট্রেনের ভেতরে ঢুকে পড়েছি। দেখো, জুগনু টাটা করে দিল আমাদেরকে। আমি বাইরে থেকে একটু ভিডিও করছিলাম। আমাদের হাওড়া স্টেশন থেকে ট্রেন কিন্তু ছেড়ে বেরিয়ে গেল। এই লাইটগুলো দেখলে কিন্তু দুর্গাপুজোকে খুব মিস করি। তখন মনে হয় কলকাতা থাকলেই হয়তো ভালো হতো। সকালের ঘুম ভাঙতেই দেখি এই চা বাগান। বুঝতে পারলাম আমরা উত্তরবঙ্গে প্রবেশ করে গিয়েছি। আর এই ব্রিজের ওপর দিয়ে যেতে কিন্তু সত্যি অসাধারণ লাগছিল। খুব বড় একটি নদী। নদীটার নাম আমি ঠিক জানি না, তাই বলতে পারলাম না। গুয়াহাটি স্টেশনে কিন্তু আমরা সকালে পৌঁছে গেছি। যখন পৌঁছালাম তখন বাজে বিকেল 3টে। এরপর আমি একটু স্টেশনের বাইরেটা ঘুরে দেখছিলাম। খুব বড় একটি আমাদের জাতীয় পতাকা দেখতে পেলাম। খুব সুন্দর একটি টয় ট্রেন রয়েছে স্টেশনের বাইরে। আর স্টেশনটা কিন্তু সত্যি খুব সুন্দর এবং সাজানো গোছানো। আমার স্টেশন চত্বরটা খুব ভালো লেগেছে। একেবারে খুব সুন্দর ঝাঁ চকচকে পরিষ্কার স্টেশন, যা খুব কম দেখতেই পাওয়া যায়। সত্যি আবার বলছি, ভালো লেগেছে। এই হলো আমাদের টেম্পো ট্রাভেলার বাস, যেটা করে আমরা এখানকার সাইট সিন করব। রাতে পৌঁছালাম আমাদের হোটেলে, শিলংয়ের হোটেল। এই হোটেলটি রাত্রিবেলা ভালো দেখা যাচ্ছিল না, লাইটে আলো। এই হলো আমাদের রিসেপশন, যেখান দিয়ে আমরা যে যার চাবি সংগ্রহ করছি, তাই একটু ভিডিও করে নিলাম। আর এই হলো আমাদের রুমটা কিন্তু ভালো ছিল। টিভি ছিল, ফোন ছিল, একটা মিরর ছিল, আলমারি ছিল, বেড ছিল এবং যা যা থাকে একটি রুমে আর কি, খুব ভালো ছিল। সোফা সেট ছিল। হোটেলটি কিন্তু খুব ভালো ছিল। তোমরা দেখতেই পাচ্ছ বেড, আলমারি, বাথরুমটা দেখো কত সুন্দর বাথরুমটি, ঝাঁ চকচকে একটি বাথরুম। আর ওই যে আগে বলেছি, রুমটিও কিন্তু অসাধারণ ছিল। আমরা এখন গোছাচ্ছি আর কি, যে কোথায় কি রাখবো, সব জিনিসপত্র বার করতে হবে, সেগুলো একবার করে নিচ্ছি। যুগ্ন বসে গেছে একবার ফটোশ্যুট করার জন্য। বেডটা তোমাদের আরও একবার আমি দেখিয়ে দিচ্ছি। মানে সত্যি আমার খুব ভালো লেগেছে ঘরটি। আর এরপরে দেখো, এইখানে কম্বলও কিন্তু রাখা আছে এই আলমারির ভেতরে। আমাদের একেবারে খুবই বিধ্বস্ত অবস্থা। প্রায় 27-28 ঘন্টা ট্রেন জার্নি করে আমরা ঢুকেছি। আর এই সকালবেলার দৃশ্যটা দেখো, পাহাড়, রুম থেকে এত সুন্দর পাহাড় দেখা যাচ্ছে। সত্যি আমাদের কলকাতাতে শুধু গাড়ির শব্দ, আর এখানে একদম আকাশ নীল, পাহাড়, খুব ভালো লাগছিল। আর তারপরে আমরা একটু ছাদে উঠে গিয়েছিলাম, হোটেলের ছাদে। ওদের সাথে কথা বলে পারমিশন নিয়ে উঠেছিলাম, ওনারাও ছিলেন আমাদের সাথে, একটু পরিষ্কার করে দেখব বলে। সত্যি খুব ভালো লাগছিল পাহাড়টা দেখতে। আর রুমে আমরা চা নিয়েছিলাম। চাটা কিন্তু 20 টাকা করে পার কাপ নিয়েছে। খুব সুন্দর খেতে ছিল। তারপরে আমরা রেস্টুরেন্টে চলে গেলাম, হোটেলেই লুচি তরকারি সকালের টিফিন করার জন্য। হোটেলের রেস্টুরেন্টটি কিন্তু বেশ বড়, খুব সুন্দর সাজানো গোছানো, খুব ভালো লেগেছে আমার। আর এই যে লুচি দিচ্ছেন এই দাদা, লুচি আর সাদা আলুর তরকারি, জিৎ আমি সব খেতে বসে গেলাম। তারপরেই আমরা কিন্তু রেডি হয়ে বেরিয়ে পড়েছি। এই যে মাকে দেখছো, টেম্পো ট্রাভেলারে উঠছে। আমরা এখন যাব সাইট সিনের উদ্দেশ্যে। আমরা কিন্তু ইতিমধ্যে এসে গেছি এলিফ্যান্ট ওয়াটারফলস দেখতে। তার চারপাশটা দেখছিলাম, যেখানে পার্কিং এরিয়াটা খুব সুন্দর, বড় বড় গাছ, পাহাড়ি গাছ যেগুলো থাকে আর কি। আর আশেপাশে বেশ কিছু কিন্তু দোকানও ছিল, ব্যাগপত্রের দোকান, আরও নানা রকম সরঞ্জাম ছিল, যেগুলো যাদের দরকার তারা কিনছিল। আমি কিছু কেনাকাটি কিন্তু সেরকম করিনি। আমি শুধু জায়গাটা দেখছিলাম, এত সুন্দর জায়গা। আর একেবারে আমি আগেই বলেছি, গোয়াটি কিন্তু খুব পরিষ্কার, একেবারে রাস্তাঘাট একেবারে খুব সুন্দর পরিষ্কার। এলিফ্যান্ট ফলস
খুব সুন্দর। আমার কিন্তু বেশ দারুণ লেগেছে এই এই ঝর্ণাটি। ওই দেখো দূরে কিন্তু সবাই ফটো তুলতে ব্যস্ত। ঝর্ণা দেখতে পাচ্ছ কি আমার ক্যামেরা থেকে? আমি ঠিক বুঝতে পারছি না। কাছ থেকেও তোমাদেরকে দেখাবার চেষ্টা করব। কারণ এখানে কিন্তু বেশ মানুষ ফটোশ্যুট করছে। এই দেখো ঝর্ণাটা। এবার আশা করি তোমরা দেখতে পাচ্ছ। খুব সত্যি আ ভালো লেগেছে। খুব সুন্দর একটি জায়গা। শান্ত, নিরিবিলি পরিবেশ, গাছগাছালি তো ভালোই লাগে। এখন তো তোমাদেরকে আমি উপর থেকে দেখাচ্ছি এই ঝর্ণাটি, কিন্তু যখন আরও নিচের দিকে যাব তখন তোমরা আরও স্পষ্টভাবে এই ঝর্ণাটি দেখতে পাবে। এখানে একটা ম্যাপ দেওয়া আছে, যেটা দেখে তোমরা যেতে পারো। এই দেখো সবাই কিন্তু যে যার মতন ফটোশ্যুট করতে ব্যস্ত। আমরাও এখানে ফটোশ্যুট করে নিচ্ছিলাম। এই দেখো মা আর এই যুগলু ফটো তুলে নিচ্ছে। তোমাদেরকে বলেছিলাম না যে নিচ থেকে কিন্তু এই ঝর্ণাটিকে আরও স্পষ্ট এবং সুন্দর দেখাবো। এই দেখো আরও একটি ঝর্ণা, আর পাহাড়ের উপরটাও বেশ ভালো সাজানো গোছানো। আমার খুব ভালো লেগেছে। মেঘালয় কিন্তু খুব সুন্দর জায়গা। এটা মেঘালয়ের চেরাপুঞ্জিতে। দেখো এই পাহাড়ি এলাকা খুব ভালো লেগেছে। পাহাড় তো সত্যিই সুন্দর, আর তার সাথে মেঘের খেলাগুলো শুধু তোমরা দেখো পাহাড়ের গায়ে গায়ে কীরকম মেঘ। আমরা এই মুহূর্তে পৌঁছে গেছি সেভেন সিস্টার ওয়াটারফলসে, কিন্তু এইখানে কিন্তু একটা ঝর্ণা আমি দেখতে পেলাম, বাদ বাকি ঝর্ণাগুলো কোথায় গেছে জানি না। হবে হয়তো সমস্ত বোনদের বিয়ে হয়ে গেছে সেই জন্য একটি মাত্র বোন অবিবাহিত রয়েছে। সেভেন সিস্টার তো 6 বোনের বিয়ে হয়ে গেছে, একটি বোন রয়েছে বিয়ে হয়নি। হয়তো বর্ষায় তারা আবার বাপের বাড়ি আসবে, তখন এই জায়গাতে আরও জল দেখতে পাওয়া যাবে। এখন কিন্তু বলতে গেলে জল সেরকম নেই, তবে বেশ মনোরম দৃশ্য আর পাহাড়ি ঠান্ডা হাওয়া, সত্যি খুবই ভালো লাগে। এরপর পাশে একটি জলধারা বয়ে যাচ্ছিল, সেটাকে একটু ভিডিও করে নিলাম। ততক্ষণে সকলে লাঞ্চ করছিল। আমি লাঞ্চ করিনি, কারণ আমার শরীরটায় খুব একটা ভালো ছিল না, সেই কারণে। তারপর আমরা চলে গেছিলাম একটি গুহাতে। এখানে 30 টাকা করে টিকিট নিয়েছিল। গুহার ভেতর তো আমি তোমাদেরকে ততটা দেখাতে পারবো না। বাইরে থেকে দেখো, এই যে আমার মা ঢুকছে ভেতরে। তারপর তো অন্ধকারই আর অন্ধকার, ক্যামেরার আলো ছিল না, তাই আমি তোমাদেরকে ভালো দেখাতে পারবো না। যতটা দেখানো যাচ্ছে ততটাই দেখাবার চেষ্টা করছি। আমাদের পশ্চিম বাংলা বা কলকাতায় যেরকম কালী পুজোর মণ্ডপ হয় না, গুহার ভেতরে আমরা প্রতিমা দর্শন করতে প্রবেশ করি, ঠিক এরকমই আমার মনে হচ্ছিল আলো আধারিতে, যেন আমি কালী পুজোর কোনো মণ্ডপ দর্শনে বেরিয়েছি। এত অন্ধকার, মোবাইলে যতটুকু আলো ততটুকু আলোতেই দৃশ্যমান হচ্ছে। আর জায়গায় জায়গায় একটা দুটো বাল্ব দেওয়া ছিল, কিন্তু ঘুটঘুটে অন্ধকারই ছিল। তবে হ্যাঁ, একটা অ্যাডভেঞ্চার খুব ভালো লেগেছে। তোমরা যদি যাও এই মৌসুমী কেভে, অবশ্যই ঘুরে এসো। গুফা বা গুহা দর্শন করা শেষ হয়ে গেছে আমাদের। এখন ধীরে ধীরে আমরা বেরিয়ে যাচ্ছি। এই দেখো বোর্ডটি, মৌসুমী ক্যাভ, খুব ভালো লেগেছে। আর এই দেখো মেঘগুলিকে দেখেছো, একেবারে মেঘের উপরে কিন্তু আমরা।
এই ওয়াটারফলসটির নাম আমার ঠিক খেয়াল নেই, এম দিয়ে শুরু। আমি তো মজা করে নোয়াখালী ওয়াটারফলস বলছিলাম, একেবারে মজার করেই বলেছি, কিন্তু খুব সুন্দর জায়গাটি। আমি সেভেন সিস্টার গিয়েছি, আমার সেরকম ভালো লাগেনি, বললাম তো জল নেই, কিন্তু এই ওয়াটারফলস একটাই, কিন্তু এত সুন্দর ওয়াটারফলসটি, আর তার সাথে প্রাকৃতিক দৃশ্য একেবারে খুব সুন্দর লেগেছে। আমরা সন্ধে হয়ে গেছিলাম আমরা যখন এখানে পৌঁছেছিলাম, কিন্তু যতটুকু দৃশ্যমান হয়েছে একেবারে গোধূলি লগ্নে অপূর্ব লেগেছে, কোনো ভাষা নেই বলার। তোমরা শুধু দেখো মেঘগুলো কোথায় আর আমরা কোথায়, মানে একবার ভাবো আমরা কতটা উপরে আছি এখন এই মেঘেদের উপরে, মেঘগুলো কিন্তু নিচে। আর এবারে কিন্তু আমরা যাচ্ছি ডাউকির দিকে। এই রাস্তা এবড়ো খেবড়ো রাস্তা, খুবই সরু রাস্তা, দুদিকেই খাদ, খালি মানে ভগবানকে ডাকতে ডাকতে যাচ্ছিলাম যেন কোনো রকম প্রাকৃতিক দুর্যোগ বা দুর্ঘটনা না ঘটে। আমরা ফিরে আসার পর কিন্তু শুনেছি যে পাহাড়ে ধস নেমেছে, এই রাস্তা পুরো বন্ধ আছে। পরে যারা এই ডাউকির দিকে গিয়েছিল আমি জানি না, তারা হয়তো যেতে পারেনি। ডাউকি যাওয়ার পথে এত সুন্দর মনোরম পরিবেশ, মেঘের ভেতর দিয়ে একেবারে মেঘের বুক চিরে আমরা যাচ্ছি ডাউকির দিকে, সত্যি অসাধারণ। আর এই পাথরগুলো কিন্তু একটু লালচে লালচে, একটু কি পুরোটাই লাল। গাড়ির ভেতর থেকে যতটা আমি পেরেছি ক্যামেরা বন্দি করার চেষ্টা করেছি মাত্র। মেঘগুলো সত্যি ভালো লাগছে, মেঘালয় তো মেঘের আলয়, তাই না, মেঘেদের দেশ। আর তার সাথেই আরেকটি ওয়াটারফলস, এটির নামও আমি জানি না, খুব ভালো লাগছে, দেখো খুব সুন্দর। আবারও আমরা পাহাড়ের বুক ছিঁড়ে, রাস্তাগুলো খুবই কিন্তু খারাপ, কাজ চলছে। বর্ষার সময় এখানে কি অবস্থা হয় আমি জানি না, দেখো রাস্তার অবস্থা খাদ, কিন্তু খুব সাবধানে এখানে গাড়ি যায়। খুব ভালো লাগছিল দেখে। তোমরা যারা যাওনি মেঘালয়, কিন্তু সত্যি খুব সুন্দর জায়গা, অবশ্যই কিন্তু ঘুরে এসো। এই হলো ডাউকির বুকিং কাউন্টার। এই দেখো কত ভিড়, সকলেই টিকিট নেওয়ার জন্য দাঁড়িয়ে রয়েছে। একটি বোর্ডে 3 জন করে নেয়, আর মানে 3 জনে তোমার লাগবে 800 টাকা। 40 মিনিট এখানে এই নৌকাগুলো বা এই বোটগুলো করে ঘোরায়। আর ডিসেম্বর থেকে জানুয়ারি ফেব্রুয়ারি মাসে কিন্তু এইখানকার জল একেবারে যেটা পরিষ্কার জল দেখা যায়। তবে আমরা তো যেহেতু অক্টোবর মাসে গিয়েছিলাম পুজোর সময়, সেহেতু এখানে সেরকম জল কিন্তু খুব একটা পরিষ্কার আমরা পাইনি, ওদিকটা জল ঘোলা ছিল। তবে কিছু কিছু জায়গায় জল কিন্তু একেবারে সবুজ জল ছিল, আর তার সাথে আকাশ তো নীল একেবারে। এই যে ব্রিজটার উপর দিয়ে কিন্তু আমরা সকলেই যাই, ওপারটা বাংলাদেশ আর এই পারটা হচ্ছে আমাদের ইন্ডিয়া, যেখান থেকে বোটগুলো ছেড়েছে। খুব সুন্দর প্রাকৃতিক দৃশ্য, আর জল একেবারে স্থির শান্ত জল, খুব বেশি ডিপ আমার মনে হয় নেই, খুব জোহরে হয়তো ওই 4 মানুষ সমান জল হবে। খুব
ভালো লেগেছে ঘুরতে। আর নৌকাতে তো মা ভয় পাচ্ছিল, এই জন্য চুপচাপ একেবারে ভয় জড়সড় হয়ে বসে আছে। তোমরা মুখ দেখলেই বুঝতে পারো, উঠতে চাইছিল না, জোর করে ওঠানো হয়েছে। আর এই ব্রিজের নিচে দিয়ে যেতে কিন্তু অবশ্যই খুব সুন্দর লাগছিল। আমি জানি না তোমাদেরকে কতটা আমি দেখাতে পাচ্ছি আমার ক্যামেরার মাধ্যমে। আমি তো বলবো তোমরা অবশ্যই কিন্তু ডাউকি গেলে এই বোট রাইড কিন্তু অবশ্যই করো। আমি বিভিন্ন অ্যাঙ্গেল থেকে ভিডিও করবার চেষ্টা করছিলাম, কোনটা ভালো আসে আমি জানি না। আমার তো সব কটাই ভালো লাগছে, তাই আমি সব কটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর এই ভাবছিলাম যে কোথায় পাথর দেখতে পাওয়া যায়, দেখতে দেখতে দেখলাম জলের নিচে এই দেখো হালকা হালকা পাথর কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। এদিকটা জলটা একটু ঘোলায়, কারণ ওদিক দিয়ে পাহাড় থেকে জল নামছে, সেই জন্য। তারপর ওদিকটা আমরা যেতে না করলে দেখো খোলা জল। তারপরে এদিকটা দেখো আবার নীল জল, এই পাহাড়ের নিচ থেকে আমরা যাচ্ছি। আর এদিকটা নীল জল দেখেছো, তোমাদের বললাম না কিছু কিছু জায়গায় কিন্তু নীল জল রয়েছে একেবারে। খুব একটা মানে মনোরম পরিবেশ, একটা অ্যাডভেঞ্চার। যেরকম গুহায় অ্যাডভেঞ্চার লেগেছিল, এটাও একটা অ্যাডভেঞ্চার। সত্যি অসাধারণ লেগেছে। আমি আবারও যদি কখনো যাই অবশ্যই আমি এই ডাউকিতে যাব এবং বোট রাইড তো অবশ্যই করব। আর এই দাদা কিন্তু খুব ভালো ছিলেন, যিনি নৌকাটি চালাচ্ছেন, খুব ভালো ছিলেন দাদাটি। আর আমাদের 40 মিনিট পর আবার আমাদের যথাস্থানে নামিয়ে দেওয়া হলো। এখন আমরা রয়েছি শিলংয়েরই উমিয়াম লেকে। এই লেকটিও খুব ভালো, তবে বৃষ্টি পড়ছিল, সকলে ছাতা নিয়েছি। যুগ্ন আর সুমিত তো রেনকোট পরে নিয়েছে। আর বৃষ্টি পড়া থেকে কিন্তু বেশ ঠান্ডা ঠান্ডা লাগছিল। আর ওই লেকের ওখানে পাহাড়গুলো খুব ভালো, পাহাড়ের গায়ে দেখো মেঘ কিন্তু একেবারে পাহাড়ের গায়ে লেগে রয়েছে। আর সকলেই ছাতা নিয়ে দেখছিল। তারপরে আমরা চলে এসেছিলাম বায়োলজিক্যাল একটি পার্কে, যেখানেও টিকিট মূল্য ছিল, মূল্য দিয়ে এখানে প্রবেশ করতে হয়। তবে যেহেতু বৃষ্টি পড়ছিল, এই চিড়িয়াখানাতে আমরা কিন্তু কোনো জন্তুকে বা পশুকে দেখতে পাইনি, সকলেই ঘরে ঢুকেছিল। এই হলো টিকিট কাউন্টার, এখানে সব লেখা রয়েছে টিকিট কত কি লাগে। এই হলো টিকিটটি। আর তবে যাওয়ার রাস্তাটি বেশ সুন্দর, খুব সুন্দর, জঙ্গলের ভেতর দিয়ে পাহাড়ের থেকে নামছি, কখনো উঠছি। তবে ওই দুর্ভাগ্য হচ্ছে একটাই, আমরা কিন্তু কোনো পশুকে দেখতে পাইনি, সকলে একেবারে লুকিয়ে ছিল ঘরে বৃষ্টির জন্য। ঘড়িতে তখন ঠিক রাত 2:30। মা কামাখ্যাকে দর্শন করব বলে আমি, মা, জিৎ, সুমিত, যুগ্নু আমরা 5 জন রাত্রি 2:30-এর সময় লাইনে দাঁড়িয়ে পড়েছিলাম, তাও 600 জনের পরে। কারণ আমরা তো এখানে অনলাইনে বুক করে যাইনি। অনলাইনে বুক করলে কিন্তু 1 সপ্তাহ আগে বুক করতে হয় 501 টাকা করে। আর যদি আমরা জেনারেলে দেখতে চাই, মানে আমরা যেমন করেছিলাম আর কি, তাহলে রাত থেকে লাইন দিতে হবে। রাত 11 থেকে অনেকে লাইনে বসে থাকে সারা রাত। আর ডালা তুমি তোমার সামর্থ্য মতো নিতে পারো, এই যে ডালার দোকান আছে এখানে জুতো রাখতে পারো। আর একটি ক্যান কিনতে পারো 100 টাকা দিয়ে, যেখানে তুমি মা জনিপীঠ থেকে জল বেরোচ্ছে, সেই জলটি সংগ্রহ করে আনতে পারো বাড়ির জন্য। এইখানে ডালায় মিষ্টি 100 টাকা, 200 টাকা মিষ্টি ছিল, নারকেল ছিল, আলতা সিঁদুর ছিল, টিপ ছিল, ধূপকাঠি, চূর্ণি ছিল। এই সব নিয়ে আমার 540 টাকা পড়েছিল। সরি, ভুল বললাম, 600 টাকার উপর পড়েছিল। এই দেখো আমরা 5টা থেকে কুপন দেওয়া শুরু হয়েছে, আমরা কিন্তু 6টার কুপনটা পেয়েছি। এরকম একটা ছবি তুলে নেয়, এই পরিচয়পত্র প্রত্যেকে নিয়ে ঢুকতে হবে মা কামাখ্যার কাছে। এই দেখো লাইন ঠেলে ঠেলে আমরা যাচ্ছি। আমরা রাত্রির 2:30-তে লাইন দিয়েছি। তারপরে এই পুজো দেওয়া হচ্ছে, জিৎ নারকেল ফাটাচ্ছে। আমরা প্রত্যেকেই নারকেল ফাটিয়েছি, কিন্তু আমার ভিডিওটা জিৎ করতে ভুলে গেছে। তো সেক্ষেত্রে কি আর করা যাবে, জিতের নারকেল ফাটানোটাই তোমাদেরকে দেখাই। সুমিত নারকেল ফাটাচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ, আমি ক্যামেরাবন্দি করেছি। এই পুজো দিয়ে ভেতরে তো ক্যামেরা অ্যালাউ নেই, দেখাতে পারিনি। পুজো দেওয়ার পর আমরা এই বাইরে নারকেল ফাটাচ্ছি, এবং মোমবাতি, ধূপকাঠির, ঘিয়ের প্রদীপ, এগুলো তোমরা ওই ডালার সাথেই পেয়ে যাবে। এখানে তোমরা জ্বালিয়ে দিতে পারো। এরপর এখান থেকে মন্দিরের 4-5টা পরিক্রমা করতে হয়। এই পরিক্রমা করতে করতে আমি ভিডিও করছিলাম। আর একটা জিনিস দেখলাম যে পায়রাগুলোর গায়ে না তোমার সিঁদুর মাখিয়ে উড়ে দিচ্ছে মনস্কামনা পূর্ণের জন্য, যেটা আমি একেবারেই সাপোর্ট করি না, কারণ ওদেরও কষ্ট হয়
সিঁদুরের মধ্যে অনেক কিছু কেমিক্যাল মেশানো থাকে। তারপর এখানে বলিও হচ্ছিল, আমাদের সামনে পাঠা একটা বলি হয়েছে, যেটা আমি না চাইতো দেখে ফেলেছি, যেটা আমি একেবারে মেনে নিতে পারি না, বলি প্রথা। তো যাই হোক, আমি এনে টপকে যেতে চাই না। এই যে মায়ের মন্দিরটি, বাইরে চারদিকটা তোমরা একটু দেখে না, মাকে মনে মনে প্রণাম জানাও। এই দেখো পায়রাগুলো ঘুরঘুর করছে। এখানে তোমরা পাঠাও দেখতে পাবে, পায়রা দেখতে পাবে, মোষ দেখতে পাবে। এখানে মোষ বলিও সম্ভবত দেওয়া হয়। আমি একটি মোষ কিন্তু ওখানে দেখেছি, ক্যামেরা অ্যালাউ নেই বলে ভিডিও করতে পারিনি। এই হলো কামাখ্যা মন্দিরের চত্বরটি। আমরা যখন পুজো দিয়ে বেরিয়েছিলাম তখন কিন্তু বাজে বেলা 11টা, মানে রাত্রি 2:30 থেকে বেলা 11টা, প্রায় 8-8.5 ঘন্টা কিন্তু আমরা লাইনে দাঁড়িয়েছিলাম মাকে দর্শন করবার জন্য, পুজো দেওয়ার জন্য। ভালোভাবে দর্শন হয়েছে, তবে একটু আমার তিক্ত অভিজ্ঞতা আছে। ওখানে প্রচণ্ড তাড়াহুড়ো করে, গায়ে হাত দিয়ে ধাক্কা দেয়, কাজে একটু আমার সাথে ওদের মনোমালিন্য, কথা কাটাকাটি হয়ে গিয়েছিল। ঘরে বসে পুজো দেওয়া মনে হয় সত্যি শান্তিভাবে পুজো দেওয়া হয়। আমার মনে হয় কোথাও গিয়ে পুজো দেওয়ার ব্যাপারটা না রেখে দর্শন করে প্রণামী দিয়ে আসা, ভক্তিভাবে প্রণাম করা তো যায় না ওখানে, কারণ এত ভিড় ভাট্টা দেয়, গুতাগুতি করে। তারপরে পুজো দিয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম একটি বোটে করে, পার হেড 100 টাকা করে নিয়েছিল, আপ ডাউন ব্রহ্মপুত্র নদের উপরে। শান্ত জল, বেশ ভালো লাগছিল। এবং শোনা যায় যে মায়ের অম্বুবাচীর সময় মায়ের এখান দিন না, এই নদীর জল নাকি পুরো লাল হয়ে যায়। আর আমরা যাচ্ছিলাম হচ্ছে উমানন্দ মন্দিরে। এটি হচ্ছে মায়ের কাল ভৈরব, মায়ের দেহরক্ষী। খুব সুন্দর লাগবে এই বোটে করে যেতে, এবং আধ ঘন্টা অন্তর অন্তর বোট ছাড়ে। বোটে করে তোমরা ফেরতও আসতে পারো। দুপুর 3:30টার সময় লাস্ট বোট ছাড়ে ওদিকে যাওয়ার জন্য। এবার ওদিক থেকে তুমি ফিরতে হবে বিকাল 5টার মধ্যে, তারপর কিন্তু বন্ধ হয়ে যায়। এই তবে এই ওই মন্দিরটা কিন্তু আমি গেছিলাম ঠিকই, কিন্তু আমি না দর্শন করতে পারিনি, কারণ প্রচণ্ড লাইন ছিল, ভিড় ছিল। তারপরে একজন সাধু এসেছিল, উনি কে আমি ঠিক জানি না ওনাকে, তবে ওনার মুখটা চেনা। সেই জন্য আমরা ঠিকমতো দর্শন করতে পারিনি। এই যে আইল্যান্ডটা দেখছো, চারদিকে জল, আর এই আইল্যান্ডের মধ্যেই কিন্তু এই মন্দিরটি। তোমরা দেখতে থাকো, মন্দিরটি দেখতে পাবে। এই হলো উমানন্দের মন্দিরের প্রবেশ গেট। পাহাড়ের উপরে এই মন্দিরটি। আমরা উঠে গিয়েছি, ভিডিও করা বারণ বলে করতে পারিনি। আমরা আবার ব্যাকে চলেও এসেছি। এই এসে গেল আমাদের আরেকটি লঞ্চ, মানে ফেরবার লঞ্চ। এই লঞ্চে করে আমরা ওপারে চলে যাব। টিকিট কিন্তু আসার সময় কেটেছি, ওই একই টিকিটে আমরা রিটার্ন হব, মানে 100 টাকাতেই আপ ডাউন, তোমাদেরকে আগেই বলেছি। এই লঞ্চটিও বেশ সুন্দর ছিল, বেশ বড় ছিল। তারপরে আমি ধীরে ধীরে এই প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে গুয়াহাটি, আসামকে টাটা বাই বাই করে আমি কলকাতার উদ্দেশ্যে রওনা হব। তবে এই জায়গাটি কিন্তু খুব কস্টলি। এখানে একটি রুটির দাম নেয় 10 টাকা, রেস্টুরেন্টের রুটির দাম নেয় 29 টাকা, খুব কস্টলি।